এয়ারপোর্টে ধনী মেয়েটি গরিব ভেবে মজা ওড়াল। ৫ মিনিট পর ছেলেটির আসল পরিচয় জেনে তার জ্ঞান হারানোর দশা হল। বন্ধুরা, দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সকালের সময় ছিল। এয়ারপোর্টের ভেতরে সব সময়ের মতো ব্যস্ততা চলছিল। মানুষজন নিজের নিজের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে হাঁটছিল। কেউ ফ্লাইট ধরার তাড়ায় ছিল, তো কেউ নিজের পরিবারের সদস্যদের বিদায় জানাচ্ছিল। সেই ভিড়ের মধ্যে একটি মেয়ে দ্রুত পায়ে ভেতরে এলো। তার নাম রিয়া মেহরা। দামি পোশাক, হাতে দামি ফোন এবং মুখে আত্মবিশ্বাসে ভরা হাসি। যে কেউ দেখলেই তৎক্ষণাৎ বুঝতে পারত যে সে কোনো ধনী পরিবারের মেয়ে। তার পেছন পেছন তার বাবা রাজীব মেহরাও আসছিল। রাজীব মেহরা শহরের একজন নামী ব্যবসায়ী ছিলেন। এয়ারপোর্টে তার আসার কারণে অনেকেই তাকে চিনতেও পারছিল। রিয়া চারদিকে নজর ঘোরালো এবং হালকা হাসির সাথে বলল, পাপা, সত্যি বলতে কি আমার এয়ারপোর্টের এই ভিড় একদম পছন্দ নয়। সব ধরনের লোক এখানে চলে আসে। রাজীব মেহরা শুধু হালকা মাথা নাড়লেন এবং বললেন, রিয়া, পৃথিবীতে সব ধরনের মানুষ থাকে এবং প্রত্যেকের সম্মান করা উচিত। রিয়া তার কথা খুব একটা গুরুত্ব দিয়ে নিল না। সে নিজের ফোনে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর দুজনেই সিকিউরিটি চেক পার করে ওয়েটিং এরিয়াতে এসে বসল। সামনে কাঁচের বড় জানালা ছিল, যার ওপাশে রানওয়ে দেখা যাচ্ছিল। মানুষজন নিজের নিজের ফ্লাইটের অপেক্ষা করছিল। রিয়া চেয়ারে বসতেই হঠাৎ তার নজর সামনে বসা একটি ছেলের উপর পড়ল। সেই ছেলেটি একদম সাধারণ পোশাকে ছিল। হালকা ফ্যাকাশে শার্ট, সাধারণ জিন্স এবং পায়ে সাধারণ জুতো। তার কাছে একটি ছোট ব্যাগ রাখা ছিল। সে চুপচাপ বসে নিজের ফোনে কিছু দেখছিল। তার নাম অর্জুন ভার্মা ছিল। অর্জুনের মুখ শান্ত ছিল। চোখে একটি অদ্ভুত প্রশান্তি দেখা যাচ্ছিল। চারপাশের কোলাহলে তার যেন কোনো যায় আসছিল না। রিয়া তাকে কয়েক সেকেন্ড দেখল, তারপর তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসি সম্মানের ছিল না, বরং বিদ্রূপের ছিল। সে ধীরে ধীরে নিজের বাবার কাছে ঝুঁকে বলল, পাপা, মাঝে মাঝে আমি বুঝতে পারি না, কিছু মানুষ কোনো স্ট্যাটাস ছাড়াই এয়ারপোর্টে চলে আসে। রাজীব মেহরা তার দিকে তাকালেন। তুমি কি বলতে চাইছ? রিয়া হালকা মাথা ঘুরিয়ে অর্জুনের দিকে ইশারা করল। আমার মানে, দেখুন না, মনে হচ্ছে যেন প্রথমবার এয়ারপোর্টে এসছে। পোশাক দেখুন ওর। রাজীব মেহরা এক নজর অর্জুনের দিকে তাকালেন। তারপর শান্ত স্বরে বললেন, রিয়া, পোশাক দিয়ে কোনো মানুষের বিচার করো না। রিয়া হাসতে হাসতে বলল, ও পাপা, আপনিও না, আমি তো জাস্ট মজা করছি। অর্জুন তাদের থেকে কিছুটা দূরেই বসেছিল। রিয়ার গলা এতটাও নিচু ছিল না যে সে শুনতে পাবে না। কিন্তু অর্জুন কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে ঠিক একইভাবে শান্ত হয়ে বসে থাকল, যেন এই কথাগুলোতে তার কিছুই যায় আসে না। রিয়া এটা দেখে আরও আনন্দ পেতে লাগল। সে একটু উঁচু গলায় বলল, কিছু লোক শুধু ছবি তোলার জন্য এয়ারপোর্টে চলে আসে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। পাশে বসা ২-৩ জন মানুষ রিয়ার কথা শুনে একে অপরের দিকে তাকাতে লাগল। পরিবেশটা একটু অদ্ভুত হয়ে গেল। অর্জুন এক মুহূর্তের জন্য মাথা তুলল। তার দৃষ্টি সরাসরি রিয়ার ওপর পড়ল। রিয়ার মনে হল হয়তো এবার সে কিছু বলবে, কিন্তু অর্জুন শুধু হালকা একটু হাসল এবং আবার নিজের ফোনের দিকে দেখতে লাগল। রিয়ার এটা দেখে একটু অদ্ভুত লাগল। সে আশা করেছিল যে ছেলেটি রাগ করবে বা কোনো জবাব দেবে, কিন্তু তার শান্ত প্রতিক্রিয়া রিয়াকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিল। তবুও তার অহংকার তখনও কমেনি। সে চেয়ারে পেছনে হেলান দিয়ে বলল, সত্যি পাপা, কিছু মানুষের নিজের যোগ্যতা দেখা উচিত। রাজীব মেহরা এবার চুপ হয়ে গেলেন। সম্ভবত তিনি নিজের মেয়ের এই ব্যবহার পছন্দ করছিলেন না। ঠিক সেই সময় এয়ারপোর্টের স্পিকারে একটি ঘোষণা হল। লন্ডনগামী ফ্লাইট নম্বর AI-217-এর যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে তারা বোর্ডিংয়ের জন্য প্রস্তুত থাকুন। রিয়া তৎক্ষণাৎ নিজের ব্যাগ তুলে নিল। গুড, এখন এখানে আর বেশিক্ষণ বসে থাকতে হবে না। অর্জুনও ধীরে ধীরে নিজের ব্যাগ তুলে নিল। সে উঠে জানালার কাছে চলে গেল এবং রানওয়ের দিকে তাকাতে লাগল। তার চোখে অদ্ভুত এক চমক ছিল, যেন সে কোনো পুরনো স্মৃতিতে হারিয়ে গেছে। ঠিক সেই সময় হঠাৎ এয়ারপোর্টের প্রধান দরজার দিকে শোরগোল শুরু হল। কিছু মানুষ দ্রুত ভেতরে আসতে দেখা গেল। তাদের মধ্যে এয়ারপোর্টের ২ জন আধিকারিক, একজন ম্যানেজার এবং ২ জন কর্মচারীও ছিলেন। তারা সবাই দ্রুত কাউকে খুঁজতে খুঁজতে এদিক ওদিক তাকাতে লাগলেন। রিয়া এটা দেখে নিজের বাবাকে বলল, মনে হচ্ছে কোনো ভিআইপি আসতে চলেছেন। রাজীব মেহরাও তাদের দিকে তাকাতে লাগলেন।
কিন্তু ঠিক পরের মুহূর্তেই যা হলো তা রিয়াকে পুরোপুরি অবাক করে দিল। সেই সব আধিকারিকরা সরাসরি সেই দিকেই এগিয়ে গেলেন যেখানে অর্জুন ভার্মা দাঁড়িয়েছিল। অর্জুন তখনও জানালার কাছে দাঁড়িয়ে রানওয়ের দিকে তাকাতে লাগল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই সব মানুষ তার সামনে এসে থামল। এয়ারপোর্ট ম্যানেজার হালকা হাসির সাথে সম্মানের সাথে বললেন, স্যার, আমরা আপনারই অপেক্ষা করছিলাম। আর এটা শুনতেই রিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কারণ যাদের নিয়ে সে কিছুক্ষণ আগে মজা করছিল সেই মানুষগুলোই এখন সেই সাধারণ দেখতে ছেলেটিকে সম্মানের সাথে স্যার বলে সম্বোধন করছিল। এয়ারপোর্ট ম্যানেজারের এই কথা শোনা মাত্রই সেখানে দাঁড়িয়ে থাকা অনেক মানুষের নজর একসাথে অর্জুন বর্মার দিকে চলে গেল। কিছুক্ষণ আগে পর্যন্ত যে ছেলেটিকে একেবারে সাধারণ মনে হচ্ছিল, সে এখন হঠাৎ সবার আকর্ষণের কেন্দ্রে পরিণত হল। অর্জুন হালকা ঘুরে তাদের দিকে তাকাল। তার মুখে সেই একই শান্ত হাসি ছিল, যেন সে আগে থেকেই জানত যে এমন কিছু হতে চলেছে। ম্যানেজার সম্মানে মাথা নিচু করে বললেন, স্যার, আপনার ফ্লাইটের সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বোর্ডিংয়ের আগে আপনি যদি ভিআইপি লাউঞ্জে বিশ্রাম করতে চান তবে আমরা এখনই নিয়ে যেতে পারি। অর্জুন খুব সাধারণ গলায় বলল, না ধন্যবাদ, আমি এখানেই ঠিক আছি। তার গলায় কোনো অহংকার ছিল না। সে একদম সেভাবেই কথা বলছিল যেমনটা একজন সাধারণ মানুষ বলে। কিন্তু ম্যানেজার এবং বাকি কর্মচারীরা তাকে যেভাবে সম্মানের সাথে দেখছিলেন তাতে এটা পরিষ্কার ছিল যে সে কোনো খুব বিশেষ ব্যক্তি। কিছুটা দূরে দাঁড়িয়ে রিয়া এসবই দেখছিল। কয়েক মিনিট আগে পর্যন্ত যে ছেলেটিকে তার মামুলি মনে হচ্ছিল, তার সামনেই এয়ারপোর্টের কর্মকর্তারা এত সম্মানের সাথে দাঁড়িয়েছিলেন। রিয়া বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। সে ধীরে ধীরে তার বাবাকে জিজ্ঞেস করল, পাপা, এই লোকগুলো একে স্যার কেন বলছে? রাজীব মেহরাও অর্জুনকে মন দিয়ে দেখছিলেন। তিনি কয়েক সেকেন্ড ভাবলেন, তারপর বললেন, সম্ভবত ও কোনো বড় ব্যবসায়ী হবে অথবা কোনো বিশেষ প্রজেক্টের সাথে যুক্ত আছে। রিয়ার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। তার কিছুক্ষণ আগের কথাগুলো মনে পড়তে লাগল। ওদিকে এয়ারপোর্ট ম্যানেজার অর্জুনের সাথে কিছু জরুরি কাগজপত্র নিয়ে আলোচনা করছিলেন। তিনি বলছিলেন, স্যার, আপনার কোম্পানির সাথে যে টেকনোলজি প্রজেক্ট শুরু হতে চলেছে তার জন্য পুরো টিম তৈরি আছে। আপনার পরামর্শ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। অর্জুন মাথা নাড়ল। ঠিক আছে, ফ্লাইট থেকে ফিরে আমরা বিস্তারিত কথা বলব। ম্যানেজার তৎক্ষণাৎ বললেন, জি স্যার, আমাদের খুব ভালো লাগছে যে আপনি আমাদের সাথে কাজ করছেন। এটা শোনা মাত্রই রিয়ার হৃদস্পন্দন কিছুটা বেড়ে গেল। এখন সে স্পষ্টভাবে বুঝতে পারছিল যে ছেলেটিকে নিয়ে সে উপহাস করেছিল সে কোনো সাধারণ মানুষ নয়। সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক কর্মচারী ধীরে ধীরে বলল, স্যার, আপনার বোর্ডিংয়ের সময় হয়ে গেছে। অর্জুন তার ছোট ব্যাগটি তুলে নিল এবং হাঁটতে শুরু করল। যেমনই সে এগিয়ে গেল, তার নজর এক মুহূর্তের জন্য রিয়ার ওপর পড়ল, সেই মেয়েটি যে কিছুক্ষণ আগে তার মজা উড়িয়েছিল। কিন্তু অর্জুন কিছু বলল না। সে শুধু হালকা একটু হাসল এবং সামনে এগিয়ে গেল। রিয়ার কাছে সেই হাসিটি আয়নার মতো মনে হল, যেখানে সে নিজের ব্যবহার পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে কিছুই বলতে পারল না। কিছুক্ষণ পর সব যাত্রী বোর্ডিং গেটের দিকে এগোতে লাগল। রিয়া এবং তার বাবাও সেই লাইনেই ছিলেন। কাকতালীয়ভাবে অর্জুন তাদের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। রিয়ার নজর বারবার তার দিকেই যাচ্ছিল। এখন সে তাকে আগের মতো নজরে দেখছিল না। এখন তার মনে একটি অদ্ভুত প্রশ্ন ছিল, আসলে এই ছেলেটি কে? কিছুক্ষণ পর সবাই বিমানের ভেতরে পৌঁছে গেল। রিয়া এবং তার বাবা নিজের সিটে বসলেন। রিয়া জানালার পাশে বসেছিল। সে তখনও চিন্তায় ডুবেছিল। তখনই এয়ার হোস্টেস একজন যাত্রীকে নিয়ে তাদের সিটের দিকে এলেন। রিয়া মাথা তুলে তাকাল এবং এক মুহূর্তের জন্য তার হৃৎপিণ্ড যেন থমকে গেল। সেই যাত্রী আর কেউ নয় বরং অর্জুন ভার্মা ছিল। এয়ার হোস্টেস হাসিমুখে বলল, স্যার, আপনার সিট এখানেই। অর্জুনের সিট ঠিক রিয়ার পাশেই ছিল। কয়েক সেকেন্ডের জন্য দুজনের চোখাচোখি হল। রিয়ার মুখে দ্বিধা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। কিছুক্ষণ আগে পর্যন্ত যে মেয়েটি আত্মবিশ্বাসে ভরপুর ছিল, এখন সে নিজেকে অস্বস্তিতে অনুভব করছিল। অর্জুন আরাম করে নিজের ব্যাগ ওপরে রাখল এবং সিটে বসে পড়ল। বিমানের ভেতর হালকা হালকা আওয়াজ শোনা যাচ্ছিল। মানুষ নিজের সিট বেল্ট লাগাচ্ছিল, কেউ ফোন বন্ধ করছিল, কেউ জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। কিন্তু রিয়ার মনোযোগ অন্য কোথাও ছিল।
তার নিজের শব্দগুলো মনে পড়ছিল। কিছু মানুষের নিজের যোগ্যতা দেখা উচিত। এটা ভাবতেই নিজের উপর তার লজ্জা হতে লাগল। কয়েক মিনিট দুজনের মধ্যে নীরবতা বজায় থাকল। তারপর হঠাৎ অর্জুন শান্ত গলায় বলল, আপনিও কি লন্ডন যাচ্ছেন? রিয়া কিছুটা ঘাবড়ে গেল। জি, হ্যাঁ। অর্জুন মাথা নাড়ল। ভালো, দীর্ঘ যাত্রা, সময় দ্রুত কেটে যাবে। তার গলায় এক বিন্দুও বিরক্তি ছিল না। রিয়ার মনে এই ব্যাপারটা আরও বেশি করে বিঁধল। সে চাইছিল ক্ষমা চেয়ে নিতে, কিন্তু শব্দগুলো তার গলাতেই আটকে গেল। কয়েক মুহূর্ত পর বিমানটি ধীরে ধীরে রানওয়ের দিকে এগোতে লাগল। ঘোষণা হল, দয়া করে নিজের সিট বেল্ট বেঁধে নিন। বিমানটি গতি বাড়াল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে উঠতে শুরু করল। জানালার বাইরে মেঘ দেখা যাচ্ছিল। রিয়া ধীরে ধীরে অর্জুনের দিকে তাকাল। এখন তার মনে শুধু একটাই প্রশ্ন ছিল, যে ছেলেটিকে সে কয়েক মিনিট আগে গরিব ভেবে উপহাস করেছিল, সে আসলে এত বড় মানুষ কিভাবে হয়ে গেল? এই প্রশ্নটি তার মনে বারবার উকি দিচ্ছিল, এবং সম্ভবত সেই প্রশ্নের উত্তর সে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পেতে চলেছিল। কারণ বিমানের ভেতরে বসা সেই সাধারণ দেখতে ছেলেটি, অর্জুন ভার্মা, নিজের ভেতরে জীবনের এমন এক কাহিনী লুকিয়ে বসেছিল, যা শুনলে যে কারোর দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারত। খাইর বন্ধুরা, বিমান এখন মেঘের মাঝে স্থির গতিতে উঠছিল। বাইরে সাদা মেঘের সমুদ্র দেখা যাচ্ছিল, আর ভেতরে মৃদু আলোর মাঝে যাত্রীরা নিজের নিজের সিটে শান্ত হয়ে বসেছিল। কিছু মানুষ সিনেমা দেখছিল, কেউ কেউ ঘুমিয়ে পড়েছিল, আর কেউ বই পড়ছিল। কিন্তু রিয়া মেহরার জন্য এই সফরটি সাধারণ ছিল না। তার নজর বারবার অর্জুন ভার্মার দিকেই যাচ্ছিল। অর্জুন জানালার বাইরে তাকিয়েছিল। তার মুখে সেই একই শান্ত ভাব ছিল, যেন সে পৃথিবীর সমস্ত কোলাহল থেকে দূরে নিজের চিন্তায় মগ্ন। রিয়া বুঝতে পারছিল না যে সে তার সাথে কথা বলবে নাকি চুপ করে থাকবে। তার হৃদয়ে এক অদ্ভুত বোঝা অনুভূত হচ্ছিল। কিছুক্ষণ পর এয়ার হোস্টেস খাবার পরিবেশন করতে শুরু করলেন। ট্রলি ধীরে ধীরে প্রতিটি সিটের কাছে পৌঁছচ্ছিল। যখন ট্রলি তাদের সিটের কাছে এলো, তখন এয়ার হোস্টেস হাসি মুখে জিজ্ঞেস করলেন, স্যার, আপনার জন্য স্পেশাল মিল তৈরি আছে। এটা শুনে রিয়া আবারও অবাক হয়ে গেল। অর্জুন শান্ত স্বরে বলল, ধন্যবাদ। এয়ার হোস্টেস খুব সম্মানের সাথে ট্রেটি তার সামনে রেখে দিলেন। রিয়ার মনের প্রশ্ন আরও গভীর হল। সে নিজেকে আর আটকে রাখতে পারল না। সে ধীরে ধীরে অর্জুনের দিকে তাকিয়ে বলল, যদি আপনি কিছু মনে না করেন, তবে কি আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? অর্জুন তার দিকে তাকাল এবং হালকা একটু হাসল। অবশ্যই জিজ্ঞেস করুন। রিয়া কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর বলল, আপনাকে দেখে একদমই মনে হয় না যে আপনি এত বড় একজন মানুষ। অর্জুনের হাসি কিছুটা গভীর হল। বড় মানুষ? সে হালকাভাবে কথাটি পুনরাবৃত্তি করল। আপনার এমন কেন মনে হল? রিয়ার কাছে এর কোনো সরাসরি উত্তর ছিল না। সে কয়েক মুহূর্ত চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলল, কারণ আপনাকে খুব সাধারণ মনে হয়। অর্জুন কোনো বিরক্তি ছাড়াই বলল, সাধারণ হওয়া তো খারাপ কিছু নয়। রিয়া নিজের ভুলের কথা আবারও অনুভব করতে লাগল। সে সাহস করে বলল, আসলে এয়ারপোর্টে আমি যা বলেছি তার জন্য আমার সত্যি ক্ষমা চাওয়া উচিত। এটা বলার সময় তার কণ্ঠস্বর নিচু হয়ে গিয়েছিল। অর্জুন কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকল। তারপর সে খুব সহজ স্বরে বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি যা দেখেছেন তার ভিত্তিতেই ভেবেছেন। রিয়া অবাক হয়ে তার দিকে তাকাল। আপনার একদমই খারাপ লাগেনি? অর্জুন মাথা নাড়ল। না, কারণ এমনটা আমার সাথে প্রথমবার হয়নি। রিয়া এটা শুনে চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর অর্জুন জানালার বাইরে তাকিয়ে বলল, মাঝে মাঝে মানুষ পোশাক দিয়ে মানুষের কাহিনী পড়ার চেষ্টা করে, অথচ আসল কাহিনী তো অন্য কোথাও লেখা থাকে। রিয়া মন দিয়ে তার কথা শুনছিল। অর্জুন কয়েক মুহূর্তের জন্য চুপ থাকল। হয়তো সে নিজের অতীতের কোনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিল। তারপর সে নিজুস্বরে বলল, আমি সবসময় এমন ছিলাম না যেমনটা আজ আছি। রিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মানে? অর্জুন একটা হালকা শ্বাস নিল। যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। আমার বাবা ছিলেন না। আমার মা সুনিতা বার্মা একাই সব সামলাতেন। তার গলায় হঠাৎ এক গভীরতা চলে এলো। মা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতেন। কখনো মানুষের বাড়িতে রান্না করতেন, কখনো সেলাই করতেন। ওনার একটাই স্বপ্ন ছিল, ওনার ছেলে যেন পড়াশোনা করে বড় কিছু হতে পারে। রিয়া চুপচাপ শুনছিল। অর্জুন এগিয়ে বলল, আমার আজও মনে আছে,
আমার স্কুলের মাইনে দেওয়ার জন্য মা ওনার বিয়ের একমাত্র চুড়িটি বিক্রি করে দিয়েছিলেন। রিয়ার চোখ নিজে থেকেই ভিজে এলো। অর্জুনের কণ্ঠস্বর এখনও শান্ত ছিল, কিন্তু তার শব্দের পেছনে বছরের পর বছরের সংগ্রাম লুকিয়েছিল। সে কয়েক সেকেন্ডের জন্য থামল, তারপর হালকা হাসির সাথে বলল, ব্যাস, সেখান থেকেই সফর শুরু হল। রিয়ার কাছে এখন পরিষ্কার হতে লাগল যে এই ছেলেটি এতটা আলাদা কেন। অর্জুন আরও জানাল, কলেজ চলাকালীন আমি একটি ছোট সফটওয়্যার বানিয়েছিলাম। শুরুতে কেউ পাত্তা দেয়নি, কিন্তু ধীরে ধীরে সেই কাজটিই আমার কোম্পানির ভিত্তি হয়ে দাঁড়াল। রিয়া ধীরে ধীরে জিজ্ঞেস করল, ভার্মা ইনোভেশনস? অর্জুন মাথা নাড়ল, হ্যাঁ, ওটাই। এখন রিয়া সব বুঝতে পারছিল। যে ছেলেটিকে সে কিছুক্ষণ আগে গরিব ভেবে মজা উড়িয়েছিল, সে নিজের পরিশ্রমে সারা পৃথিবীতে নাম কামিয়ে নিয়েছে। রিয়ার নিজের ব্যবহারের ওপর গভীর অনুশোচনা হতে লাগল। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা থাকল। বিমানের বাইরে সূর্যের আলো মেঘের ওপর পড়ছিল। পুরো আকাশ সোনালি মনে হচ্ছিল। রিয়া ধীরে ধীরে বলল, আপনার মা নিশ্চয়ই আপনাকে নিয়ে খুব গর্ববোধ করেন। অর্জুনের চোখে হালকা চমক এলো। হ্যাঁ, কিন্তু ইচ্ছে করে আজ যদি উনি এখানে থাকতেন। রিয়া বিস্ময় নিয়ে তার দিকে তাকাল। অর্জুন শান্ত গলায় বলল, ৩ বছর আগে মা এ পৃথিবী ছেড়ে চলে গেছেন। এটা শোনামাত্রই রিয়ার হৃদয় যেন কিছু একটা বিঁধল। এখন সে বুঝতে পারল যে অর্জুনের চোখে সেই গভীরতা কেন। কয়েক মুহূর্ত দুজনে চুপ থাকল। তারপর হঠাৎ অর্জুন হালকা স্বরে বলল, এমনি একটা কথা বলি? রিয়া তার দিকে তাকাল। অর্জুন হাসল এবং বলল, আপনাকে আগের মতো মনে হচ্ছে না। রিয়া কিছুটা চমকে গিয়ে বলল, কি মানে? অর্জুন বলল, এয়ারপোর্টে যে মেয়েটি ছিল আর এখন যে মেয়েটি আমার সামনে বসে আছে, দুজনের মধ্যে পার্থক্য আছে। রিয়া নিচু স্বরে জিজ্ঞাসা করল, কোন পার্থক্য? জানালার দিকে তাকিয়ে অর্জুন বলল, জানালার বাইরে তাকিয়ে অর্জুন বলল, আগের মেয়েটি মানুষের পোশাক দেখত, আর এখনকার মেয়েটি সম্ভবত কোনো মানুষের গল্প বুঝতে শুরু করেছে। রিয়া এটা শুনতেই তার চোখে হালকা জল এলো। সে প্রথমবার অনুভব করল যে কিছু সাক্ষাৎ মানুষের চিন্তাধারাই বদলে দেয়। বিমান তার যাত্রা জারি রেখেছিল, এবং সেই যাত্রার সাথে রিয়ার মনেও কিছু একটা পরিবর্তন হচ্ছিল। কিন্তু তার একদমই ধারণা ছিল না যে লন্ডন পৌঁছনোর পর এই সাক্ষাৎ শুধু একটি স্মৃতি হয়ে শেষ হয়ে যাবে না, কারণ আগামী কয়েকদিনে তার জীবনে এমন এক মোড় আসতে চলেছিল যেখানে সেই ছেলেটি অর্থাৎ অর্জুন ভার্মা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছিল। হ্যাঁ বন্ধুরা, লন্ডন পৌঁছনোর পর বিমান ধীরে ধীরে রানওয়েতে নেমে গেল। জানালার বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল এবং আকাশ মেঘে ঢাকা ছিল। যাত্রীরা সিট বেল্ট খুলতে শুরু করলেন, কেউ কেউ ফোন অন করছিলেন, কেউ দ্রুত উঠে নিজের মালামাল বের করতে লাগলেন। কিন্তু রিয়া মেহরা তখনও নিজের সিটে শান্ত হয়ে বসেছিল। তার মনে এক অদ্ভুত প্রশান্তি এবং হালকা অস্থিরতা উভয়ই একসাথে ছিল। কয়েক ঘন্টা আগে পর্যন্ত অর্জুন তার জন্যে শুধু একজন অচেনা ছেলে ছিল, কিন্তু এখন তার মনে হচ্ছিল যেন সে ছেলেটিকে অনেক আগে থেকেই চেনে। তার কথাবার্তা, তার সরলতা এবং তার মায়ের ব্যাপারে বলা কথাগুলো রিয়ার মনে ক্রমাগত ঘুরছিল। অর্জুন ওপর থেকে তার ছোট ব্যাগটি নামালো এবং হাসি মুখে বলল, চলুন। রিয়া হালকা মাথা নাড়ল এবং দুজনে ধীরে ধীরে বিমান থেকে বাইরে বেরোতে লাগল। এয়ারপোর্টের ভেতরে খুব ব্যস্ততা ছিল। বিদেশি ভাষায় ঘোষণা হচ্ছিল। মানুষ দ্রুত নিজের নিজের পথে হাঁটছিল, কিন্তু রিয়ার নজর বারবার অর্জুনের দিকেই যাচ্ছিল। সে ভাবছিল যে এয়ারপোর্টে ঘটে যাওয়া ঘটনার পর অর্জুন চাইলে তাকে খুব সহজেই লজ্জিত করতে পারত, কিন্তু সে তেমন কিছুই করেনি। সে তাকে অপমানিতও করেনি, আর তাকে তার ভুলের কথা আলাদা করে অনুভব করানোর চেষ্টাও করেনি। এই ব্যাপারটি রিয়ার মন ছুঁয়ে যাচ্ছিল। এয়ারপোর্টের বাইরে আসতেই হঠাৎ দুটি কালো গাড়ি সেখানে এসে থামল। সেখান থেকে দুজন লোক নেমে সরাসরি অর্জুনের দিকে এলো। তাদের মধ্যে একজন লোক সম্মানের সাথে বলল, স্যার, হোটেলের সব ব্যবস্থা হয়ে গেছে। রিয়া এটা দেখে আবারও অনুভব করল যে অর্জুন সত্যি কত বড় মাপের মানুষ। কিন্তু অর্জুন তৎক্ষণাৎ বলল, ঠিক আছে, কিন্তু আগে আমাদের এক জায়গায় যেতে হবে। রিয়া অবাক হয়ে তার দিকে তাকাল। অর্জুন হাসল এবং বলল, যদি আপনার তাড়া না থাকে তবে আমি আপনাকে একটি জায়গা দেখাতে চাই। রিয়া কিছু না ভেবেই বলল, না, আমার কোনো তাড়া নেই। কিছুক্ষণ পরেই গাড়ি শহরের রাস্তায় ছুটছিল। বাইরে লন্ডনের সুন্দর সুন্দর ইমারত দেখা যাচ্ছিল, কিন্তু রিয়া তখনও চিন্তায় মগ্ন ছিল। প্রায় আধ ঘন্টা পর গাড়ি একটি শান্ত এলাকায় গিয়ে থামল। সামনে একটি বড় বিল্ডিং ছিল, যার বাইরে একটি বোর্ড লাগানো ছিল।
সেই বোর্ডে লেখা ছিল সুনিতা ভার্মা এডুকেশন সেন্টার। রিয়া বিস্ময় নিয়ে অর্জুনের দিকে তাকাল। অর্জুন ধীরে ধীরে গাড়ি থেকে নামল এবং বলল, আসুন। দুজনে ভেতরে গেল। ভেতরে অনেক ছোট ছোট বাচ্চা পড়াশোনা করছিল। কেউ কম্পিউটারে কাজ করছিল তো কেউ বই পড়ছিল। ওখানকার পরিবেশ খুব সাধারণ কিন্তু সুখে ভরপুর ছিল। রিয়া এসব দেখে অবাক হয়ে গেল। অর্জুন নিচু স্বরে বলল, এই জায়গাটি আমি আমার মায়ের নামে বানিয়েছি। রিয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। অর্জুন আরও বলল, যখন আমি ছোট ছিলাম তখন পড়াশোনার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছিল। তাই আমি ভেবেছিলাম যাদের কাছে সুযোগ নেই তাদের সুযোগ পাওয়া উচিত। রিয়া কয়েক মুহূর্ত কোনো কথাই বলতে পারল না। সে অনুভব করছিল যে মানুষটিকে সে কয়েক ঘন্টা আগে উপহাসের পাত্র বানিয়েছিল সে আসলে মনের দিক থেকে কত বড় মানুষ। কিছুক্ষণ পর দুজনে বাইরে এসে দাঁড়াল। হালকা হাওয়া বইছিল। রিয়া ধীরে ধীরে বলল, অর্জুন, আজ আমি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছি। অর্জুন তার দিকে তাকাল। রিয়ার চোখে জল ছিল। সে বলল, আমি আপনাকে শুধু আপনার পোশাক দিয়ে বিচার করেছিলাম এবং এটি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। অর্জুন কয়েক সেকেন্ড শান্ত হয়ে দাঁড়িয়ে থাকল। তারপর সে হালকা হাসির সাথে বলল, ভুল তো সব মানুষই করে কিন্তু সবাই সেটা বোঝার সুযোগ পায় না। রিয়া মাথা নিচু করে নিল। অর্জুন কিছুক্ষণ পর বলল, রিয়া, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? রিয়া তার দিকে তাকিয়ে বলল, জিজ্ঞেস করুন। অর্জুন ধীরে ধীরে বলল, যদি আমি সেই সাধারণ ছেলেই হতাম যেমনটা আপনার এয়ারপোর্টে মনে হয়েছিল, তবে কি আপনি আজও আমার সাথে এখানে দাঁড়িয়ে থাকতেন? রিয়া কয়েক সেকেন্ড চুপ থাকল। তারপর খুব সততার সাথে বলল, হয়তো না, কিন্তু আজ যদি আমি আমারও সেই মুহূর্তে ফিরে যেতে পারতাম তবে আমি কখনোই তেমন ব্যবহার করতাম না। অর্জুন তার চোখের দিকে তাকাল। তার চোখে এখন আর অহংকার ছিল না, শুধু সত্য ছিল। কিছুক্ষণের নীরবতার পর অর্জুন নিচু স্বরে বলল, রিয়া, জীবনে অনেক মানুষের সাথে দেখা হয়, কিন্তু কিছু মানুষ এমন হয় যারা আমাদের হৃদয়ে জায়গা করে নেয়। রিয়ার হৃৎস্পন্দন বেড়ে গেল। অর্জুন এগিয়ে বলল, এয়ারপোর্টে আমাদের দেখা হওয়া হয়তো একটা কাকতালীয় ব্যাপার ছিল, কিন্তু এই কয়েক ঘণ্টায় আমি অনুভব করেছি যে আপনি ভেতর থেকে খারাপ মানুষ নন, শুধু আপনি নিজেকে বোঝার সুযোগ পাননি। রিয়া চুপচাপ শুনছিল। তারপর অর্জুন একটা গভীর শ্বাস নিল এবং বলল, রিয়া, আপনি কি আমার জীবনের অংশ হতে চাইবেন? রিয়া এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। অর্জুন পরিষ্কার শব্দে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই। রিয়ার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে একদমই আশা করেনি যে অর্জুন এত বড় মনের পরিচয় দেবে। সে নিচু স্বরে বলল, আপনার কি সত্যি মনে হয় যে আমি এর যোগ্য? অর্জুন হাসল। সব মানুষ বদলাতে পারে এবং আপনি নিজেকে বদলানো শুরু করে দিয়েছেন। রিয়া কয়েক সেকেন্ড চুপ থাকল। তারপর হালকা কাঁপা হাতে অর্জুনের হাত ধরল। তার কণ্ঠস্বর আবেগপ্রবণ হয়ে গেল। হ্যাঁ অর্জুন, আমি আপনার জীবনের অংশ হতে চাই। অর্জুনের চোখেও হালকা চমক এলো। সেদিন লন্ডনের ঠান্ডা হাওয়ায় দুই মানুষের জীবনের নতুন এক সফর শুরু হল। একটি মেয়ে যে কখনো অহংকারে অন্ধ হয়ে কাউকে উপহাস করেছিল, আর একটি ছেলে যে নিজের সংগ্রামের মাধ্যমে জীবন বাঁচতে শিখেছিল। সময়ের সাথে সাথে দুজনের বিয়ে হল। রিয়া অর্জুনের সাথে মিলে সেই এডুকেশন সেন্টারকে আরও বড় করল, যাতে আরও বেশি শিশু পড়ার সুযোগ পায়। আর সেদিনের সেই ছোট ঘটনাটি যখন এয়ারপোর্টে এক ধনী মেয়ে গরিব ভেবে এক ছেলেকে নিয়ে মজা করেছিল, সেই ঘটনাটি তাদের জীবনের সবচেয়ে সুন্দর শুরুতে পরিণত হল। কারণ সেদিনই রিয়া বুঝতে পেরেছিল যে কোনো মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, বরং তার মন এবং তার কর্মে হয়। বন্ধুরা, এই কাহিনী থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে কোনো মানুষের আসল পরিচয় তার পোশাক, টাকা বা লোক দেখানো আভিজাত্যে নয়, বরং তার মন, তার সংস্কার এবং তার কর্মের মাধ্যমে হয়। যে মানুষগুলো বাইরে থেকে সাধারণ দেখায় অনেক সময় তারাই ভেতর থেকে সবচেয়ে মজবুত এবং মহান হয়। তাই কখনোই কাউকে ছোট ভেবে তাকে নিয়ে উপহাস করা উচিত নয়, কারণ প্রত্যেক মানুষের নিজস্ব এক গল্প এবং সংগ্রাম থাকে। কিন্তু এবার আপনি বলুন, আপনি যদি রিয়ার জায়গায় হতেন এবং পরে অর্জুনের সত্যতা জানতে পারতেন, তবে কি আপনিও তার কাছে ক্ষমা চাইতেন? আর আপনি যদি অর্জুনের জায়গায় হতেন, তবে কি আপনি সেই মেয়েটিকে ক্ষমা করতে পারতেন যে আপনাকে নিয়ে উপহাস করেছিল?
অর্জুনের রিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল নাকি নয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর যদি আপনার এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেল কিশোর ভয়েসকে সাবস্ক্রাইব করুন এবং এটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, কারণ এমন গল্প হয়তো কারো চিন্তাধারা বদলে দিতে পারে। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি গল্পের সাথে।